যাচ্ছে যে সারা দুনিয়াতে ইন্ডিয়া প্রায় 1000 ফেক নিউজ ওয়েবসাইট করছে। তাহলে এভারেজ দেশে কয়টা হতে পারে? মিনিমাম 7 থেকে 8টা। এবং এই 7 থেকে 8টা ফেক নিউজ হচ্ছে মূলত বিভিন্ন সময়ে রোল প্লে করে। এবং আমাদের একটা কোর রোল প্লে করছে সরকারকে আসলে সব জায়গা থেকে রোল প্লে করতে হবে। যেমন আমরা দেখলাম যে এই যে রিসেন্ট যে কেসটা ছাত্রদলের যে কেসটা, সেখানে দেখেন সিকিউরিটি ফোর্সের কোনো রোল নাই। যখন একটা এআই যে ইনফরমেশন ছড়াচ্ছে, সিকিউরিটি ফোর্সের প্রথম রোল ছিল যে আসলে এটার পিছনে কারা দেখা। এটা আমরা দেখছি যেখানে পিছনে আওয়ামী লীগ জড়িত, আমরা সিকিউরিটি ফোর্স কোনো অ্যাকশন নিতে পারিনি। তারপরে দেখা গেল একটা কনফ্লিক্ট হলো, সেখানে সিকিউরিটি ফোর্স জানে না কি করতে হবে। কিন্তু আইন আছে, সব আছে, ইভেন এক্সিস্টিং আইনটা অত খারাপ না যে সরকার ওটুকু ইমপ্লিমেন্ট করতে পারতো। বাট দেখা যাচ্ছে যে আসলে ওই টাকা পর্যন্ত যাওয়া যাচ্ছে না। তারপরে আমরা আসলে গুড ফেইথে তখন হচ্ছে যে প্রশ্ন উঠে। সেকেন্ড হচ্ছে যে আসলে আমাদের দেশে 5ই আগস্টের পরে 5ই আগস্টের আগে আমরা মিডিয়ার ভূমিকা নিয়ে অনেক সমালোচনা আছে, ইভেন এখনো সমালোচনা আছে। বাট আসলে আমাদের যেটা করা উচিত, এবং গতকাল দেখলাম আমি একটা প্রোগ্রামে ছিলাম, জাহিদ ভাই প্রোগ্রামে ছিল, সেখানে কথা বলছে যে মানুষ ফেক নিউজ ছড়ালে শাস্তি হবে, তাহলে সাংবাদিক ফেক নিউজ ছড়ালে কি হবে? তাকে শাস্তি হবে, কি হবে? সে কি বলতে শাস্তি হবে নাকি তার জন্য আলাদা কোর্ট হবে, কি হবে? তখন আমি বলছি যে আসলে এখনই এত রাশ বা এখনই এত হার্ড হওয়া ঠিক না। আমার মনে হয় যে সাংবাদিকদের আসলে একটা সেলফ রিয়ালাইজেশন দরকার, ঠিক আসলে পলিটিক্যাল পার্টিও এটা আয়োজন করতে পারে। আসলে যে আমরা একটা সময় প্রেশারে হোক বা ভুলে হোক ঠিক হোক, আমরা আসলে রোল প্লে করছি ইন টার্মস অফ মানে এই অপারেশনটার একটা মানে লার্জার সিনারিওতে যাওয়ার জন্য। এখন যেটা দরকার আসলে সেলফ রিয়ালাইজেশন দরকার। তারপরে আসলে এই যে এত সাংবাদিক সংগঠন, তারা অনেক কিছু নিয়ে অধিকার নিয়ে কাজ করে, বাট সাংবাদিকদের ট্রাস্ট নষ্ট করতেছে এই ডিসইনফরমেশন। বাট এইটা নিয়ে বাংলাদেশে কোনো সাংবাদিক সংস্থার কোনো আওয়াজ নেই, কোনো কথা নেই যে আসলে কিভাবে আমরা এই বায়াস ট্রেনিং বলি বা ফেক নিউজ বলি, কিভাবে আমরা নিজেরা নিজেদের প্রবলেমগুলো অ্যাড্রেস করতে পারি। যদি আমরা নিজেদের প্রবলেমকে অ্যাড্রেস করতে না পারি, তখন আসলে সরকার ক্ষতিগ্রস্ত হবে এবং আলটিমেটলি এটার দায়টা পড়বে প্রেস ফ্রিডমের উপর। এবং আমরা দেখেন আমাদের প্রেস ফ্রিডম কিন্তু আস্তে নামতেছে, এটা কিন্তু গভর্নমেন্টের সময় নামছে। যদিও এটা নিয়ে অভিযোগ আছে 130 জন যে অ্যারেস্ট হয়েছে, তারা কিসের দিকে অ্যারেস্ট হয়েছে, তো এবং এগুলো নিয়ে অনেক প্রশ্ন করতে পারে। সো আমার মনে হয় যে মানে পলিটিক্যাল পার্টিগুলো যদি এরকম আরো আয়োজন করে এবং সাংবাদিকদের যদি সেলফ রিয়ালাইজেশন হয় যে আসলে আমরা অনেক বড় বড় ভুল করছি, এবং এটা আসলে শুরু হতে পারে একটা সরি দিয়ে, অনলি সরি। এবং পুলিশ কিন্তু বাচ্চা কষ্ট করে ফর্মালি অনেক জায়গায় কিন্তু সরি করছে। তো কিন্তু আমরা কিন্তু আমার 10 বছরের এক্সপিরিয়েন্স মানে মিডিয়ার, আমি বাংলাদেশ এমন কোনো মিডিয়া নিয়ে ভুল করে না, সেটা ইচ্ছায় বা অনিচ্ছায়। তাহলে একটা সরি দিয়ে কিন্তু একটা রিকনসিলিয়েশনের ওয়ে শুরু হইত। তাহলে কিন্তু আসলে আমরা এত বড় বড় হামলা যে ঘটনাগুলো ঘটলো, এখানে একটা আমার ধারণা একটা প্রশমনের জায়গা তৈরি হইত। বাট এগুলো আলটিমেটলি হয় নাই। আমাদের মানে এটা বিভিন্ন স্টেক হোল্ডার লেভেলের প্রবলেম আমাদের এটা আছে। তো আমার মনে হয় সরকারের উচিত এবং এই পলিটিক্যাল পার্টিগুলোর উচিত সংসদে আলোচনা করা এবং কিভাবে মিডিয়া নিজের অ্যাকাউন্টেবিলিটি তৈরি করতে পারে। কারণ নিজেকে জবাবদিহি করতে না পারে, তখন আসলে সরকারের আগে আসতে হয়। অনেক সময় সরকার আগে আসলে সরকার আসলে এত বড় একটা রাষ্ট্রযন্ত্র, সরকার কারোকে ধরলেই সে বলে যায়, কারণ সরকার এত বড় একটা বেশি নেয়। তো আসলে সরকারকে এই সুযোগ না দিয়ে যদি মিডিয়াগুলো নিজের অ্যাকাউন্টেবিলিটি বিভাগ তৈরি করতে পারতো যে আমরা আসলে কি করলে কি শাস্তি হবে, থাকে না সব অর্গানাইজেশন থাকে না। আমরা শুরুতে আমরা ধরেন এলাকায় একটা সূর্য প্রকাশ সংস্থা করলাম, আমরা আইন না যে এই করলে আমরা সংস্থাকে বাদ দিয়ে দিব। তো এইটা কেন মিডিয়ার না, এটাকে করতে পারেন একটা সংস্থা যে আমরা নিজেরা বলে বসে ঠিক করলাম যে এই জিনিস করলে আমরা আমরা একটা ট্রাস্ট ইনভেস্ট করতে পারি। আসলে মিডিয়াকে মানুষ কিভাবে দেখে, ট্রাস্ট কোন লেভেলে আছে, কি সমস্যা। এই যে নোয়াব আছে, অ্যাডকো আছে, বড় বড় সংস্থা এখানে আছে, তারা শুধুমাত্র কি মালিকের বাইরে নেগোসিয়েশন করার জন্য তারা আসতেছে, নাকি তাদের আরো অনেক রোল প্লে করা উচিত মিডিয়াতে। আমাদের যেমন আমরা যখন ফ্যাক্টরিং ট্রেনিং করাই ইউনিভার্সিটিতে, আগে ইউনিভার্সিটি পড়াই সময়, ওখানে আমরা বলি যে তোমরা মিনিস্ট্রি মিডিয়া ফটো দেবো, তখন তারা আমাদের উল্টো প্রশ্ন করে দেয় মিনিস্ট্রি মিডিয়া তো আরো পায়, কিসের কথা বলো। তো এটা তো আমাদের জন্য প্রবলেম। আমরা যখন কি জবাবটা দিব যে কি করা উচিত তাদের। তো আমার এই জন্য মনে হয় যে মানে আমাদের আসলে মিডিয়ার আমরা যখন এখানে যেমন প্যানেলের নাম ছিল মত প্রকাশ স্বাধীনতা, তো আমার কাজটা আরেকটু ব্যাক এন্ডে, মানে মত প্রকাশ করতে হলে আসলে আপনাকে তো একটা ইনফর্ম ডিসিশন থাকতে হবে। আপনি ধরেন কোনো মত প্রকাশ করবেন, আমি আপনাকে ছোট একটা এক্সাম্পল দিই। একটা নারী সংস্থা একবার একটা স্টেটমেন্ট দিল যে লালমনিরহাটে এক ডিসির উপরে হামলা করছে কারণ উনি হিজাব পরানোর জন্য। একটা নারী সংস্থা, বিখ্যাত নারী সংস্থা বাংলাদেশে, আসলে পুরো ব্যাপারটি বোকা। উনি আসলে নিজ মজুমদারের ভিডিও দেখে এই স্টেটমেন্ট দিচ্ছে। তো আপনি মত প্রকাশ করবেন সত্যি, বাট আপনি যদি ইনফর্ম না থাকেন
আপনি যদি ফেক নিউজ দ্বারা প্রভাবিত হন তাহলে আপনার মত প্রকাশটা আসলে ঠিকমতো সম্ভব না, আপনি আসলে ভুল মত প্রকাশ করবেন, অনেক সময় ক্ষতিকর মত প্রকাশ করতে পারেন। তো এই জায়গায় আসলে সিভিল সোসাইটি বলে আমরা পলিটিক্যাল পার্টি দেখুন আমি দেখতেছি অলরেডি সংসদে ফেক নিউজ করানো হচ্ছে। আমার ধারণা মানে এটা নিয়ে মানে আমরা যদি এখন ধরি তাহলে আবার মানে আমরা সময় ছাড় দিচ্ছি, আমরা সময় যদি সংসদ নিয়ে একটা ইস্যু তৈরি হয়, সংসদে কত ফেক নিউজ হয় এবং বলা হচ্ছে না সংসদে মানে প্রতি মিনিটে 2 লাখ টাকা খরচ হয়, 2 লাখ টাকা না কত যেন খরচ হয়, তাহলে ফেক নিউজের জন্য কত টাকা খরচ হচ্ছে গত 17 বছরে, এখন কত খরচ হচ্ছে, এটা কিন্তু ইন্টারেস্টিং স্টাডি হতে পারে। তো আমার মনে হয় যে এই জায়গাগুলোতে মানে মানে পলিটিক্যাল পার্টিগুলোর অ্যাক্টিভ হওয়া উচিত। সমস্যা হচ্ছে পলিটিক্যাল পার্টি যদি নিজেই অ্যাক্টর হয়ে যায় বা তার সাথে এতে যদি অ্যাক্টিভ হয়ে যায় তাহলে কিন্তু আসলে প্রবলেমটা সলভ করা সম্ভব। তো ফেক নিউজের প্রবলেমটা আসলে মানে এটা মনে হয় যে শুধুমাত্র একটা অনলাইনের ব্যাপার, আসলে না। প্রত্যেকটা ফেক নিউজের একটা রিয়েল লাইফ কনসিকুয়েন্স আছে। এটা আপনারা অলরেডি অনেকগুলো এক্সাম্পল দেখছি আমরা 5 বছর পরে। আরেকটা যেটা দেখতেছি আমি ইন্টারেস্টিং ছবি, সেটা হলো টকশোগুলোতে। টকশোগুলোতে আসলে তৈরি হয় মানে দুই পক্ষের মতামত দিবে, আলটিমেটলি জনগণ সেখান থেকে একটা তার জন্য কোনটা ঠিক সেটা বাছাই করে দিবে, সেটা ভিত্তিতে সে তৈরি করবে, মত তৈরি করবে। তো এখানে আসলে মানে দেখা যাচ্ছে যে আসলে টকশোগুলোতে প্রচুর মানে কেস নেওয়ার ক্ষেত্রে বায়াস তৈরি হচ্ছে এবং এটা মনে হচ্ছে ওভারঅল হচ্ছে মিডিয়ার পুরোনো মিডিয়ার চরিত্রের এক্সটেনশন। তো সেইটা যদি হয় আলটিমেটলি তাহলে কিন্তু আসলে আমাদের টকশোর কাজেরটা আসলে আলটিমেটলি যেটা দেখা গেছে যে আসলে আমি দেখছি ইভেন টকশো করে আসে গাড়ি কাজ করতেছি যে আজকে টকশো করে আসলে বউকে করছি, আলটিমেটলি এইটা চরিত্র হয় টকশো করা, তাহলে তো আসলে টকশো করার কোনো মিনিং নেই, তাই না? তো আসলে মানে আমাদের মনে হয় টকশোগুলোতে আরো বেশি কিভাবে সহিষ্ণু তৈরি করা যায়, টকশোগুলোতে আসলে কিভাবে রেসপেক্ট নিয়ে ইজিলি করা যায়, এগুলো খুবই জরুরি জিনিস। আরেকটা জিনিস হচ্ছে আমরা মক্তব্যের স্বাধীনতা ক্ষেত্রে বলতেছি এবং এটা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি হয়ে গেছে এখন এই মুহূর্তে অনলাইনে সহিংসতা, বিশেষ করে নারীর প্রতি সহিংসতা বাইরে গেছে। এবং আমি দেখতেছি যে ইভেন আমি গতকাল দেখলাম পার্লামেন্টে নারী সংসদ সদস্যদের তাদের নাম পরিচয় ঠিকানা সহ দিয়ে দেওয়া হচ্ছে। এটা আমি তারা করতেছে এবং এটা খুবই একটা, আমি এর আগে একবার দেখলাম যে একটা পলিটিক্যাল পার্টির মানে আপনার প্রার্থীদের নাম দিচ্ছি, সব দিয়ে দিচ্ছে, তখন আমাদের প্রাইভেসি কনসার্ন এগুলো হওয়া উচিত। এবং এটা জন্য খুব জরুরি হচ্ছে যে আমি এটা করতে জিয়াউর রহমানের একটা ঘটনা ভালো, সেটা হচ্ছে যে জিয়াউর রহমান আমার ধারণা 77-এর দিকে ফিরোজ খান মন্ত্রী দিয়ে একটা ইয়া করছিল, জাতীয়তাবাদী শিক্ষা কেন্দ্র যে পলিটিক্যাল পার্টির লোকদেরকে বিভিন্ন বিষয়ে তাদেরকে ট্রেনিং দেওয়া এবং ওইটা তার কাজ ছিল একটা ট্রেনিং সেন্টার ডেভেলপ করার, মন্ত্রীদের ট্রেনিং হইতো, এখানে প্রতিমন্ত্রীদের ট্রেনিং হইতো, পলিটিক্যাল পার্টির ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটরদের ট্রেনিং হইতো। আমার মনে হয় পলিটিক্যাল পার্টিগুলোর এখন সময় আসছে বিশেষ করে এনএসপির জন্য এটা বেশি জরুরি, কারণ তারা পার্লামেন্টে কত অনেক কিছু এখানে নতুন জিনিস আছে। আমার কাছে মনে হয় যে সিভিল সোসাইটি এখানে হেল্প করতে পারে, গ্লোবাল হেল্প করতে পারে, সাংবাদিক হেল্প করতে পারে, যে আসলে তারা কিভাবে এই জিনিসটা রোল প্লে করবে। এবং মানে বড় বড় পলিটিক্যাল পার্টিগুলোর মানে প্রাইভেসি সম্পর্কে ধারণা নাই, ডিজিটাল সেক্টর সম্পর্কে ধারণা নাই, ফেক নিউজ সম্পর্কে ধারণা নাই, কিভাবে আসলে এগুলোকে মানে আরো বেশি কোঅর্ডিনেট করে এই পুরো জিনিসটা ঢোকানো যায়, তাহলে আমার ধারণা মত প্রকাশটা আরো বেশি কোঅর্ডিনেটেড হবে, আরো বেশি সফিস্টিকেটেড হবে, আরো বেশি স্পেসিফিক, এবং আমার মনে হয় আমরা মানে আরো অনেক দূর যেতে পারবো। আমি পজিটিভ আমার চেষ্টা করে, বাট আমার ধারণা আমরা অনেক দূর যেতে পারবো যদি আমরা এই বিষয়গুলোকে ইনক্লুড করতে পারি। আমি অল্প সময় আমার অভিজ্ঞতা থেকে বলার চেষ্টা করলাম। তো সবাইকে ধন্যবাদ। আপনার যদি প্রশ্ন অবস্থা থাকে আপনারা প্রশ্ন করতে পারেন শেষের দিকে। তো থ্যাংক ইউ সবাইকে অল্প সময়। ধন্যবাদ মিনা জামান। আমরা দেখতে পেরেছি যে মিনা জামানের আলোচনা চলাকালীন সময়ে আমাদের এখানে এসেছেন আমাদের আরেকজন প্যানেলিস্ট নাবিলা ইদ্রিস, গুম কমিশনের গুম প্রতিরোধ কমিশনের মেম্বার ছিলেন। আমাদের সেশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। এ পর্যায়ে আমাদের সামনে আজকের টপিকে মত প্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার, বর্তমান ঝুঁকি ও করণীয়, এই সেশনে কথা বলার জন্য অনুরোধ করব জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলামকে।
এখানে আলোচ্য বিষয় হলো দুটি, মত প্রকাশের স্বাধীনতা এবং মানবাধিকার। মত প্রকাশের স্বাধীনতা এটা আমাদের এটি আমাদের সংবিধানের একটি মৌলিক অধিকার। আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 39-এ একটা পার্টে মত প্রকাশের স্বাধীনতার কথা বলা হয়েছে এবং আন্তর্জাতিক আইনেও ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এর আর্টিকেল 19-এও মত প্রকাশের স্বাধীনতার কথা বলা হয়েছে। এখন মত প্রকাশের স্বাধীনতা আলাপটা আসলে কেন আসে বারবার? বাংলাদেশের মধ্যে মত প্রকাশের বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ চিত্র নিয়ে আসলে মূলত আলোচনা। আমরা যদি দেখি যে স্বাধীনতার পরে গত 55 বছরে মত প্রকাশের স্বাধীনতা সুরক্ষার বিষয়ে যারা দায়িত্বে ছিলেন, যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন, তারা কি করেছেন এবং তাদের সুরক্ষার চেয়ে তারা কতটুকু লঙ্ঘন করেছেন, আমরা যদি বিষয়গুলো আরো একটু স্পষ্ট করি তাহলে আমরা দেখতে পাবো যে বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতা লঙ্ঘনের কালো যুগ বলা হয় আওয়ামী লীগের 17 বছরের শাসনামল। সেখানে শুধুমাত্র একটা কার্টুন আঁকার কারণে আমাদের লেখক মুস্তাক ভাইকে কারাগারে কাস্টোডিয়াল টর্চার করে তাকে সেখানে হত্যা করা হয়েছে। শুধুমাত্র কার্টুন শেয়ার করার কারণে কার্টুনিস্ট কিশোর ভাইকে খুন করা হয়েছিল। একই সাথে মত প্রকাশ করার কারণে আমাদের প্রয়াত ডক্টর জাফরুল্লাহ স্যারকে মাস চুরির মামলা পর্যন্ত দেওয়া হয়েছে। তো 17 বছরে তো আসলে আমরা মত প্রকাশের স্বাধীনতা লঙ্ঘনের একটা চিত্র আমরা দেখেছি, কিন্তু সেই চিত্র থেকে কি আসলে এখন পর্যন্ত আমরা বের হতে পেরেছি কিনা, বা বর্তমান সময়ে বা অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা নির্বাচিত সরকারের কাছ থেকে যে ধরনের বৈশিষ্ট্য প্রত্যাশা করেছিলাম যে সরকার ক্ষমতায় যদি আসে তাহলে সরকারের মধ্যে এই ধরনের বৈশিষ্ট্যগুলো বিদ্যমান থাকবে, সেগুলো আসলে আছে কিনা। যদি আমরা লক্ষ্য করি যে বর্তমান সরকারের মধ্যেও সেই বৈশিষ্ট্যগুলো আছে কিনা, তাহলে আমাদের কাছে স্পষ্টভাবে প্রতীয়মান হবে যে এই প্যাটার্নটা আসলে মূলত বদল হয়েছে। আগে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্ট, আইসিটি অ্যাক্টের নামে সাংবাদিকদেরকে তাদের যে অধিকার, সেই অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। আমরা দেখেছি যে প্রথম আলো সাংবাদিক শামসুজ্জামান ভাই কিভাবে গ্রেফতার করা হয়েছিল, তার জন্য আমরা আন্দোলন করেছিলাম। কিন্তু এখনকার চিত্র কিন্তু একদমই ভিন্ন। এখন যখন সরকার কোনো সমালোচনা করা হচ্ছে, যখন কোনো কার্টুন শেয়ার করা হচ্ছে বা যে কোনো ধরনের ফটোকার্ড শেয়ার করা হচ্ছে, তখন কিন্তু আর সেই সাইবার সিকিউরিটি অ্যাক্টে কিন্তু মামলা দেওয়া হচ্ছে না বা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে কিন্তু মামলা দেওয়া হচ্ছে না। এখন সরাসরি মানহানি মামলা দেওয়া হচ্ছে এবং ধরে গিয়ে ওই এলাকাতে, আমি যেহেতু জাতীয় যুব শক্তি করি, আমার জাতীয় যুব শক্তি ঠাকুরগাঁও জেলা কমিটির একজন যুব সদস্য সচিব, যিনি আমাদের বর্তমান সরকারের এলজিআরডি মিনিস্ট্রি দায়িত্বে যিনি আছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তাকে নিয়ে কয়েকটি মন্তব্য করেছিলেন এবং তাকে সেই মন্তব্য করার কারণে তাকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করে জেলে নিয়ে যাওয়া হয়েছে এবং এখন পর্যন্ত তাকে কোনো ধরনের জামিন দেওয়া হয়নি। আমাদের আইনজীবী মারফত আমরা জানতে পেরেছি যে যিনি জাজ, যে কোর্টে এই মামলাটি বর্তমানে আছে, সেই জাজ পর্যন্ত শঙ্কিত। যদি তাকে জামিন দেওয়া হয় তাহলে হয়তো সেই বিচারকের উপর দৃষ্টি পড়তে পারে বা সেই বিচারক হয়তো সরকারের রোষণায় পড়তে পারে। তো মত প্রকাশের স্বাধীনতা লঙ্ঘনের যে চিত্র, সেটি কিন্তু আসলে বন্ধ হয়নি, সেই চিত্র কিন্তু আমরা বর্তমানেও দেখতে পাচ্ছি। অর্থাৎ এটা একটা পলিটিক্যাল প্র্যাকটিসে পরিণত হয়েছে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা দেখি যে পলিটিক্যাল প্র্যাকটিসটা এটা কিন্তু কখনো শেষ হয় না। একটা প্র্যাকটিস যখন স্টার্ট হয়, এই প্র্যাকটিসটাকে বন্ধ করার জন্য কতগুলো উদ্যোগ আমাদের পক্ষ থেকে, রাজনৈতিক উদ্যোগ কিন্তু প্রয়োজন হয়, কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু সেই ধরনের রাজনৈতিক উদ্যোগ করছে না। এবং বাংলাদেশের রাজনৈতিক পরিসরে এই ধরনের উদ্যোগ যদি গ্রহণ করা যদি না হয়, যে বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার জন্য আমরা কি করতে পারি। আগে যে প্যাটার্নে যেভাবে দমন নিপীড়ন করা হতো, এই দমন নিপীড়নের প্র্যাকটিস থেকে যদি আমরা বের হতে না পারি, সেই উদ্যোগ যদি গ্রহণ করা যদি না হয়, তাহলে কিন্তু আবারও হয়তো আমরা সেদিকেই যাচ্ছি যেদিকে শেখ হাসিনা আমাদেরকে নিয়ে গিয়েছিলেন। আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক হলো মানবাধিকার। বাংলাদেশের মধ্যে মানবাধিকার কমিশন বলে একটি কমিশন আছে, যেটা 2009 সালের আইন দ্বারা পরিচালিত। লক্ষ্য করবেন যে আওয়ামী লীগ ফ্যাসিজম শুরু করেছিল যখন তারা ক্ষমতায় আসছিল। কিভাবে তারা আসলে মূলত ফ্যাসিজমটা শুরু করেছিল? তারা শুরু করেছিল মানবাধিকার কমিশন আইন
প্রণয়ন করার মাধ্যমে। তারা 9 সালে এমন একটা আইন প্রণয়ন করছে যে আইনের পূর্ণ কর্তৃত্ব সরকারের হাতে বিদ্যমান। অর্থাৎ একটা মানবাধিকার কমিশন সে চাইলে সরকারের বিরুদ্ধে কোনো কিছু বলতে পারে না, কারণ সেই সরকারের স্বাধীনভাবে তদন্ত করার কোনো ধরনের এখতিয়ার সেখানে নাই বা ছিল না। আমাদের অভ্যুত্থান পরবর্তী সময় আমাদের কাছে অনেক বড় একটা সুযোগ এসেছিল যে মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025, যেটাতে স্বাধীন তদন্ত কমিশন বা স্বাধীনভাবে তদন্ত করার একটা ক্ষমতা কমিশনকে দেওয়া হয়েছিল। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই মানবাধিকার কমিশন অধ্যাদেশের সাথে জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ যে অধ্যাদেশ, যেটা পরবর্তীতে আইন করা হয়েছে কয়েকদিন আগে, সেই আইনের একটা যোগসাগর আছে। জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশের ধারা 5-এর মধ্যে বলা আছে যে যদি অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ, হত্যার অভিযোগ যদি কেউ উত্থাপন করতে চান, তাহলে তাকে 2025 সালের যে মানবাধিকার কমিশন অধ্যাদেশ আইন হয়েছে, সেই কমিশনের সেই অধ্যাদেশের অধীনে গঠিত কমিশনের কাছে সে অভিযোগ দায়ের করা যাবে এবং সেই কমিশন সেটাকে নিরপেক্ষ তদন্ত করতে পারবে। কিন্তু মানবাধিকার কমিশন অধ্যাদেশ যখন বাতিল হয়ে গেল, তখন কিন্তু এই কমিশন হয়ে গেল 2009 সালের কমিশন, যে 9 সালের কমিশন সরকার দ্বারা নিয়ন্ত্রিত। আমাদেরকে বলা হয়েছে যে আমাদেরকে সুরক্ষা দেওয়া হয়েছে, আমাদের দায় মুক্তি দেওয়া হয়েছে, কিন্তু আদৌতে এই ক্লজ রাখার মাধ্যমে, অর্থাৎ ধারা 5-এর মাধ্যমে আমাদেরকে আজীবনের জন্য অরক্ষিত করে ফেলা হয়েছে। এবং আমি সরকারের কাছে আমরা আহ্বান জানাবো যে এই কাজটি কেন করা হলো, এবং আমাদের জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীরা যারা ছিলেন তাদের মধ্যে বিএনপির যারা নেতাকর্মী তারাও কিন্তু ছিলেন। অর্থাৎ এটি এমন একভাবে এই আইনটিকে প্রণয়ন করা হয়েছে যেখানে আমাদের দায় মুক্তি দেওয়া হয়নি, বরং আমাদেরকে সারা জীবন আমাদেরকে ঝুঁকির মধ্যে ফেলে রাখা হয়েছে। এবং আমরা বলব যে এই যে সরকার মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিল করার মাধ্যমে এই যে আমাদের জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সাথে যে একটা প্রতারণা করলো, সেটি একদম অনাকাঙ্ক্ষিত ছিল এবং এর দায় একমাত্রই বর্তমানে এই বিএনপি সরকারের। একই সাথে বলবো যে বাংলাদেশের নিকৃষ্টতম মানবাধিকার লঙ্ঘনের যে কাজ হয়েছে এতদিন ধরে, সেটি হলো গুম। আমরা ফর দ্য ফার্স্ট টাইম 55 বছরে আমাদের হাতে একটা সুযোগ এসেছিল যে গুম প্রতিকার ও প্রতিরোধ অধ্যাদেশের মাধ্যমে গুম করলে শাস্তি পেতে হয়, আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে শাস্তির বিধান আছে, এই সংক্রান্ত একটা আইন আমরা পেয়েছিলাম, কিন্তু সেটাকে আমরা পরবর্তীতে আমরা আইন অনেক সময় লাগতে পারিনি। অর্থাৎ এখন বর্তমানে ওই আইনটাকে যখন বাতিল করা হলো, আইসিটি ট্রাইব্যুনালে শুধুমাত্র সিস্টেমেটিক অনেক মানুষকে একসাথে গুম করলে এটার একটা প্রতিকার হয়তো পাওয়া যাবে, কিন্তু ইন্ডিভিজুয়াল জায়গা থেকে এককভাবে যদি কাউকে গুম করা হয় তার কিন্তু প্রতিকার নেই এখন বর্তমানে বাংলাদেশে। অর্থাৎ গুম নিয়ে কোনো আইন কিন্তু বর্তমানে বাংলাদেশের মধ্যে নাই। 17 বছরে শেখ হাসিনা যেরকম ভাবে গুমের কালচারটাকে তারা জারি রেখেছিল, সেই কালচার কিন্তু আবার শুরু হলো এই আইন বাতিল করার মাধ্যমে, এই অধ্যাদেশ বাতিল করার মাধ্যমে। তো এটি আসলে জাতির জন্য দুর্ভাগ্য এবং অবশ্যই এটি বিএনপির জন্য একটি কলঙ্ক। আমরা ধীরে ধীরে এই বিষয়গুলো আমরা অবশ্যই স্পষ্ট করব। এই সরকার বর্তমানে আসার পরে যেটি শুরু করেছে যে ক্ষমতা কাঠামোর হ্রাস হয় বা ক্ষমতা কমে যায় বা জবাবদিহিতার আওতায় আসার সুযোগ রয়েছে, এই ধরনের সকল রাস্তা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশের মধ্যে একটা সরকারকে একত্র করার জন্য দুইটা ওয়ে থাকে, একটা হলো একটা স্বাধীন মানবাধিকার কমিশন, অন্যটি হলো একটা স্বাধীন বিচার ব্যবস্থা। স্বাধীন মানবাধিকার কমিশন সেটি আমরা করতে পারলাম না, এবং একই সাথে আমাদের যে বিচার বিভাগের যে স্বাধীনতা, আলাদা সচিবালয় প্রতিষ্ঠা, সেটাই কিন্তু আমরা করতে পারিনি। অর্থাৎ এরকম ভাবে জবাবদিহিতার ঊর্ধ্বে থাকার যে প্রবণতা, এই প্রবণতা কিন্তু ফ্যাসিবাদের প্রবণতা। এই প্রবণতা থেকে যদি বর্তমান সরকার হাঁটতে থাকে, তাহলে এটা কিন্তু তাদের আবারও দীর্ঘমেয়াদী ক্ষমতার বাইরে থাকার একটি বড় কারণ হবে। তো আমরা আশা করবো যে সরকার এই ধরনের প্রবণতা থেকে বের হয়ে আসবে। উত্থান হয়েছে, সবার মাইন্ডসেটের একটা বড় পরিবর্তন হয়েছে, জেনারেশন দেশ নিয়ে কথা বলা শুরু করেছে, ইয়াং জেনারেশন দেশ নিয়ে একটা সোচ্চার ভূমিকায় আছে। সরকার যদি পিপলস ইয়ুথদের পালস যদি বুঝতে না পারে, তাহলে কিন্তু সরকারকে আবারও একটা অভ্যুত্থানের মুখোমুখি হতে সরকারকে হবে। তো সেই জায়গা থেকে আমরা বলবো যে সরকার যেন এইসব বিষয়গুলোতে অবশ্যই যেন দৃষ্টিপাত করেন, এবং একই সাথে মানবাধিকার কমিশন অধ্যাদেশ যেটাকে বাতিল করা হয়েছে, সেটাকে যেন অবশ্যই বিরোধী দলের সাথে কথাবার্তা বলে যেন আবারও যেন পাশ করা হয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ অ্যাডভোকেট তারিকুল ইসলামকে। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আলোচনা চলাকালীন সময় আমাদের এখানে
সম্মানিত প্যানেলিস্ট, অ্যাডভোকেট সারা হোসেন, জ্যেষ্ঠ আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট উপস্থিত হয়েছেন। আমরা আজকের আয়োজনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। এ পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করব আমাদের সময়ে সাহসী সাংবাদিক এবং অ্যাক্টিভিস্ট জাইমা ইসলাম আপুকে। বেসিক্যালি আমি কোশ্চেন করতে চাই যে আসলে আমাদের স্বাধীন গণমাধ্যম বা স্বাধীন সাংবাদিকতার জন্য যে এই ধরনের পরিবেশ থাকা উচিত, বড় বড় মিডিয়া হাউসগুলোতে এই ধরনের কোনো পরিবেশ বা বড় কর্পোরেশনগুলোর বা সংস্কার নিয়ে কোনো, আমরা যখন কথা নিউজ পাবলিশ হয় তখন কোনো ধরনের প্রেশার বা পলিটিক্যাল ইকোনমির কোনো ধরনের চাপ ফেস হয় কিনা, বা এই জায়গা থেকে আমরা কিভাবে উত্তরণ করতে পারি। থ্যাংক ইউ। শহরে নতুন পাগল আসছে নাকি? সবাইকে ধন্যবাদ ইসলাম আমাদের এই স্ট্র্যাটেজিতে কাজ করি চেষ্টা করি। প্রশ্নটা খুবই সুন্দর যে আমাদের এখন সাংবাদিকরা কোনো ধরনের কোনো প্রেশার ফিল হয় না কিনা, এবং সাংবাদিকরা এখন কোনো প্রেশার ছাড়া কোনো ধরনের কোনো রাজনৈতিক প্রেশার ছাড়া তাদের মালিক পক্ষ থেকে কোনো প্রেশার ছাড়া তারা কাজ করতে পারে না। এই প্রশ্নটা খুব সহজে আসলে উত্তর দেওয়াটা যাচ্ছে না, কারণ প্রায় একটা আমাদের কিন্তু দুটো আলাদা আলাদা আমরা এখানে সরকার দেখছি। একটা হচ্ছে ইন্টারিম অন্তর্বর্তীকালীন সরকার, এবং এখন হচ্ছে আমাদের নিউলি ইলেক্টেড বিএনপি সরকার। এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকারে যেটা দেখেছিলাম যে যখন 5ই আগস্টের পরপরই আমরা একটা মালিকানা বদলের একটা হিড়িক দেখেছি। আমাদের মিডিয়া হাউসগুলোর দেখা যাচ্ছিল যে মিডিয়া হাউসগুলো জানতো হয়তো একটা কোনো কর্পোরেট বা কোনো আপনি তো মাইকটা অন করেন, তাদের আপনি এটা অন করেন নাই তো? সেই না, অনই তো না না না, হচ্ছে কোনো একটা আমি দেখি ওটা ছাড়া সাউন্ড নিচ্ছি, তাহলে হয়তো হবে। আর আমি এর ফাইলটা আমার কাছে নিয়ে আমি ফ্রেম এডিট করে দেবো। তাদের জার্নিটা যাতে একটু স্মুথ হয় অন্তর্বর্তীকালীন সরকারের সময়, সেরকম আমরা দেখেছিলাম। এই জিনিসগুলো আমার কথা না, এটা মিডিয়া সংস্কার কমিশনের যে রিপোর্ট আছে সেই রিপোর্টের মধ্যেই কিন্তু এই বিষয়গুলো উঠে এসেছে যে কি করে নিউজ রুম বদল হয়েছে। নিউজ রুমের ভিতরে মানুষজন যারা হয়তো আগে একটা বিশেষ দলের হলে তাদের রিপোর্ট করতে হতো, এখন অন্য দলের হলে তাদেরকে রিপোর্ট করতে হচ্ছে। অন্য দলের মানুষদেরকে এনে বসানো হচ্ছে বড় পোস্টে, ম্যানেজারিয়াল পোস্টে। এরকম জিনিসটা আমরা আমাদের সংস্কার কমিশনের রিপোর্টেই দেখে এসেছি। এইটাতে কি ইম্প্যাক্ট হয়? হ্যাঁ, একটা ট্যাসিট ইম্প্যাক্ট তো অবশ্যই হয়। আপনি একটা সময় আপনাকে হয়তো বলা হতো যাও কি তুমি ওই প্রেস কনফারেন্সটা কভার করে আসো অমুক এমপির, কারণ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এবং এখন আপনাকে বলা হচ্ছে আপনাকে বিপরীত দলের আরেকটা এমপি প্রেস কনফারেন্স করতে হবে, কারণ তাকে নিউজ কভারেজ দেওয়াটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সেখানে সাংবাদিকটা কিভাবে ডিসাইড করবে যে এই প্রেস কনফারেন্সটা তার জন্য কভার করাটা কি আসলেই নিউজ ওয়ার্থি নাকি না, সেই ডিসিশনটা তো সাংবাদিকের নিতে হবে, কিন্তু সাংবাদিক সেই ডিসিশনটা নিতে পারছে না। এটা তার মানে যে সকল কর্পোরেট হাউসে একই অবস্থা সেটা না। কিছু কিছু কর্পোরেট হাউস অবশ্যই নিজেদেরকে এগুলো থেকে বাফার করতে পারে। তারা যে কোনো ধরনের চেঞ্জ থেকে তারা তাদেরকে নিজেদেরকে বাফার করতে পেরেছে, এবং সুতরাং তাদের মিডিয়াগুলো এখনো তুলনামূলকভাবে স্বাধীনতা তারা আসলে এনজয় করছে। কিন্তু সেটা কিন্তু একটু যখন ছোট পরিসরে কোনো হয়তো টেলিভিশন চ্যানেল চলছে, ছোট কোনো একটা পাক্ষিক পত্রিকা অথবা এমন কোনো একটা পত্রিকা যাদের হয়তো সার্কুলেশন খুব বেশি না, ওই সব নিউজ রুমে যখন আপনি যাবেন তখন আপনি বুঝবেন যে তারা কি পরিমাণ প্রেশারের মধ্যে কাজ করে। এটা উত্তরণের একটা উপায় আমাদের জন্য মিডিয়া সংস্কার কমিশন করে দিয়ে গেছে। তারা বলেছিলেন যে একটা স্বাধীন মিডিয়া কমিশন তৈরি করতে হবে। স্বাধীন মিডিয়া কমিশনটা কি জিনিস এবং কেন এটা গতবারের অন্তর্বর্তীকালীন সরকার তৈরি করেনি সেটা নিয়ে একটু কথা বলতে চাই। এখানে অনেকেই আছেন আপনারা, আমার সামনে সাংবাদিক সহকর্মী যতজন আছেন, আপনারা আমার সাথে অন্তত এই জায়গাটাতে একমত হবেন কোনো না কোনো সময় আপনারা হয়তো রাজনৈতিকভাবে বা অন্যান্য কোনোভাবে আপনারা প্রেশার ফিল করেছেন।
এই স্বাধীন মিডিয়া কমিশনের কাছে কি আপনি সেই বিষয়ে কমপ্লেন করতে পারেন?